নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। নর্থ ইস্ট হিমোফিলিয়া কনসোর্টিয়ামের ৭ম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, সরকারিভাবে রাজ্যে বর্তমানে ৭৭ জন হিমোফিলিয়া আক্রান্ত রোগী রয়েছে। এই রোগীদের নিয়মিত থেরাপি নিতে হয়। সরকার বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকে এবং এই রোগ থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী। Needed to stop bleeding. Females are rarely severely affected. We know it. Time was there when, because of the scarcity of this factor, we could not operate, we could not treat the patients. Our respected former director is here. Dr. Rai is here, and he was the president of that Tripura chapter Hemophilia association, most probably. So that time we had to procure this factor 8 from outside. Very difficult task. It was a Herculean task. Still I can remember, I was also one of the members. Patient used to come to us for treatment, as because you know I am a oral and maxillofacial surgeon. So he used to come to us for treatment. Without factor, it was very difficult for us to treat or to operate the patient. So anyway, this chapter, through this chapter, we had to procure this factor from outside, this factor 8. স্বামীর দানবীয় প্রহারে রক্তাক্ত এই গৃহবধূর নাম রিঙ্কু পাল চৌধুরী। অভিযুক্ত নরদানব স্বামীর নাম রাজীব চৌধুরী। ঘটনা আমতলী এলাকার পশ্চিম নোয়াবাদীতে। ইন্দ্রনগর জগৎপুর এলাকার বাসিন্দা রিঙ্কু পাল 16 বছর আগে বিয়ে হয়েছিল আমতলী এলাকার পশ্চিম নোয়াবাদীর রাজীব চৌধুরীর সঙ্গে। রিঙ্কুর বয়স তখন ছিল 15 আর রাজীবের বয়স ছিল 18। কিন্তু দুর্ভাগ্য, 16 বছর ধরে অর্থাৎ বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে রিঙ্কুর কাছে। স্বামীর অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। ধীরে ধীরে স্বামী রাজীব চৌধুরী নরদানবের রূপ নিতে শুরু করে। রাজীব চৌধুরী শ্যামলী বাজার এলাকায় পুলিশ কমিশনে নাইট গার্ডের কাজ করত। বাড়ির সামনে নতুন একটি সিমেন্টের দোকানও দিয়েছে। স্বামী রাজীবের একটা চাহিদা পূরণ করার সঙ্গে সঙ্গে আরও একটা চাহিদা আসতো সামনে। এভাবে চাহিদাও বাড়তে থাকে এই নরদানব রূপী স্বামী রাজীব চৌধুরীর। আজ শনিবার স্বামী রাজীব চৌধুরী তার অত্যাচারের মাত্রা যেন দ্বিগুণ করে ফেলে। অসহায় গৃহবধূ রিঙ্কু পাল চৌধুরীকে মাটিতে ফেলে হেলমেট দিয়ে মেরে নাক ফাটিয়ে দেয়, ফুলিয়ে দেয় মাথাও। প্রতিবেশী এক মহিলা রিঙ্কু পাল চৌধুরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় আগরতলা জেবি হাসপাতালে। রক্তাক্ত এই গৃহবধূ ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে শুরু করে আর বলতে থাকে 15 বছর বয়সে তাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আরেকটা দাবি আছে, আমি সুন্দর না, সুন্দর মায়া আছে, আমি সুন্দর না, আমি ব্যক্তি নিয়ে আমি কারাস, আমার লোকে রাশি বনছে না, এই মানে এক কত এটা ডেলি করব, আমি সুন্দর না। যেহেতু সামাজিক বিয়ে আসলো, উনি তো দেখি বিয়ে 18 বছর আসলো, আমার 15 বছর আসলো, আমি বুঝছি অনাথ হনে আমার দিয়া দিছে বনবাসে, আমার বুক যাচ্ছি, তবু আমি কিছু কইছি না। আমার 2 বছর ধরে পূজা লাইতেছে। এখন কি চান? হ্যাঁ আমার বাপের বাড়ির টাকা সম্পত্তি আর নিয়ে সাইরা পরে আমার সাইরা দিব, আমারও করলাম চা না। আপনি কি চান? আমি তো চাইছি এত বছর সুখে শান্তি, তো আর আমার এত চাওয়া পাওয়া না, আমি কিচ্ছু চাই না এর থেকে। এদিকে অসহায় এই গৃহবধূ রিঙ্কু পাল চৌধুরীর মা জানিয়েছে, তার মেয়ের জামাই রাজীব চৌধুরী পার্টির নতুন শিষ্যত্ব গ্রহণ করেছে আর এ কারণে পার্টির দোহাই দিয়ে ধমক দিতে থাকে তার মেয়েকে। অসহায় গৃহবধূ রিঙ্কু পাল চৌধুরীর মা নারী নেত্রী হয়েও নাকি রাজীবের কিছু করতে পারবে না। কমিশনারের পুলিশ কমিশনার শ্যামলী বাজার নাইট গার্ড, আবার সিমেন্টের দোকান দিতে অনেক পয়সা হয়েছে, পার্টি করে নতুন। এটা কি সরকারি চাকরি? সরকারি পার্টি করে সবসময় তাকে যাচ্ছে, কিচ্ছু করতে না, তোর মা বাবা কিচ্ছু করতে না।
কোন পার্টি করে? বিজেপি নতুন নতুন বিজেপি হয়েছে, ওর ডাকনা দিছে আর কি। তো পার্টির প্রভাব দেওয়া হয়তো। হ্যাঁ হ্যাঁ, পার্টির প্রভাব দেয় তোর মা কিছু। আমি মহিলা মোটর প্রেসিডেন্ট আনতাম কিছু কথা তোর মা আমার উপরে। মা এবং অসহায় মেয়ে রিঙ্কু পাল চৌধুরীর দুজনই নরদানব রূপী স্বামী রাজীব চৌধুরীর শাস্তি দাবি করেছেন। পুলিশের দ্বারস্থ হতে চলেছেন তারা। এবার দেখার পার্টির এই নব্য শীর্ষ এর বিরুদ্ধে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। শ্যামল টিভি। আগামী 2 বছরের জন্য ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হল। নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি হলেন বিবল নন্দী মজুমদার, সহসভাপতি হয়েছেন প্রবল কুমার ঘোষ, সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার, সহকারী সম্পাদক হয়েছেন অস্মিতা বণিক, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সৌগত দত্ত, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরও 6 জন, জানিয়েছেন রিটার্নিং অফিসার নেপাল মজুমদার। ক্যান্ডিডেটের মধ্যে 6 জনকে আমরা একজন কমিটি মেম্বার হিসেবে নির্বাচিত ঘোষণা করতে যাচ্ছি। প্রথমটাকে আমরা মেম্বার হিসেবে রাখছি ইলেক্টেড সৈকত শাহ, প্রাক্তন 127 ইলেক্টেড মেম্বার। Second one is Mr. অঙ্কন তিলক পাল, তৃতীয় আর যাকে আমরা পেয়েছি 122 সাগর বণিক, সুমিতা চক্রবর্তী, ওনার বাস্তব অঙ্কিত দে and বিতেন্দ্র সরকার, both scored 99. हर घर तिरंगा কর্মসূচিকে সামনে রেখে শনিবার আগরতলা পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এবছরও 13 থেকে 15 আগস্ট পর্যন্ত পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এর অঙ্গ হিসেবে এদিন 37 নম্বর ওয়ার্ডে এই শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, 37 নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর বাপি দাস সহ আরও অনেকে। এই শোভাযাত্রাটি শুরু হয় ভট্টপুকুর কালীটিলা থেকে। 37 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শেষ হয় কালীটিলা এলাকায় এসে। আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা এই র্যালি আয়োজন করেছি। আজকে আগরতলা পৌর নিগমের বাজারের অন্তর্গত 37 নম্বর ওয়ার্ডে আমাদের কর্পোরেটর বাপি দাস আমাদের বিধায়িকা আছে, মীনারানী সরকার মহোদয়, আমাদের ডেপুটি মেয়র আছেন, আমাদের এমএসি মেম্বারগণ আছেন এবং এই এলাকার সাধারণ নাগরিকরা কিন্তু আজকের এই র্যালিতে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য একটাই হচ্ছে হর ঘর তিরঙ্গা, যেটা সমর্থন করার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য, মানুষকে এটাতে অংশগ্রহণ করার জন্য আমাদের র্যালি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি বাড়িতে 3 দিন ব্যাপী জাতীয় পতাকা যাতে প্রতি বাড়িতে, প্রতি প্রতিষ্ঠানে, প্রতি ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা ব্যক্তিগতভাবেও যাতে উত্তোলন করা হয়। নিজ ক্যাম্পে রহস্যজনকভাবে রক্তাক্ত হলেন এক টিএসআর জওয়ান। রক্তাক্ত টিএসআর জওয়ানের নাম অরুণ মানব সিং। তিনি 11 নম্বর ব্যাটালিয়নে কর্মরত। সহকর্মীরা জানিয়েছেন তিনি নাকি পা পিছলে জলের ট্যাঙ্কে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন। বর্তমানে এই রক্তাক্ত টিএসআর জওয়ানের চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। আচ্ছা, ওইখান থেকে পরে গেছি, পিছলাই পড়ার পরেই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছিল। যারা দেখছে আর কি, আমি তো ছিলাম না তখন। সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই আমি অ্যাম্বুলেন্সটা নিয়ে ওইখান থেকে। গোটা রাজ্যে গত 8ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে, কিন্তু সেদিন ফটিকরাই বিধানসভার অন্তর্গত 224 নম্বর বুথ ক্যান্ডিডেট মাসাউলি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এসবি স্কুলে 7 ও 8 নম্বর ওয়ার্ডে প্রিসাইডিং অফিসার সুজিত দেবের খামখেয়ালিপনার কারণে ভোট গ্রহণ হয়নি, যার কারণে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় শনিবার সকাল থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হরিপদ দেবনাথ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন সাধারণ মানুষ। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী গোপাল দে
সিপিএম প্রার্থী, কংগ্রেস প্রার্থী। আমি 8-এর ও 7-এর। আচ্ছা, আমরা ওই বুথে লড়াই করছি, যাই মানে কোনো অভিযোগ নাই। মানে কিছুক্ষণ আগে কিছু মানে বাইরে লুকিয়ে ঢুকছিল, ওটাও একটু মানে ইয়ে ছাড়া ভোটার ছাড়া। আজকে কি এলাকাতে রিভোট গ্রহণ চলছে? হ্যাঁ, রিপোর্ট সরকার গতদিন ভোট হয় না এখানে? হয়েছে, কোনো কারণবশত এটা বাতিল হয়ে গেছে প্রিসাইডিংয়ের বলে। আচ্ছা, তো আপনারা পেপার উল্টাপাল্টা দেওয়ায় আপনারা তো এলাকাতে প্রতিনিধিত্ব করছেন, তো প্রশাসন থেকে সম্পূর্ণ সহযোগিতা পাইতেছেন? এটা ঠিক আছে, প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা পাইতেছে। জয় নিয়ে কতটুকু আশাবাদী? জয় তো নিশ্চিত। পুলিশ প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে শনিবার সন্ধ্যা রাতে চোরেরা হাত সাফাই করল পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার সূর্য সেন পাড়ার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস চক্রবর্তী ও অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ দাসের বাড়িতে। চক্রবর্তীর স্ত্রী পাশের বাড়িতে মা মনসার পুজো নিয়ে ব্যস্ত ছিলেন। বিকেল 5টা নাগাদ তাপসবাবু প্রাইভেট টিউশন দিতে যান। সন্ধ্যা 7টা নাগাদ তাপসবাবুর স্ত্রী বাড়িতে এসে দেখতে পান ঘরে তালা ভাঙা। ঘরে ঢুকে তিনি দেখতে পান চোরেরা আলমারি ভেঙে নগদ স্বর্ণালংকার সহ টাকা কড়ি লুটপাট করে নিয়ে যায়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে চোরেরা সমস্ত কিছু হাত সাফাই করে পালিয়ে যায়। চিকিৎসার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ দাস এবং তার বাড়ির লোকজন আগরতলা এসেছিলেন। পরপর দুটি বাড়িতে সন্ধ্যা রাতে এভাবে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও চোরেরা টিকির লাগল পায়নি। ওই স্টেশনের এখানে মাখনলাল দাসের বাড়িতে আমার এখানে সমুদার মেয়ে রিঙ্কি ফোন করছে যে আপনি কই, তারা বাপির বাড়ি শুরু হয়েছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি তারা বাড়ি বাপি বলতে বাপি চক্রবর্তী, আচ্ছা, এখানের সমীর ভট্টাচার্যের যে বাড়ি পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে শুরু হয়েছে। এটা নগর পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর। আচ্ছা, 6 নম্বর তো 6 নম্বর ওয়ার্ড। আর এখানে আইয়াসেরা বাপির, আমি টুকটুক দিয়ে সঙ্গে সঙ্গে আইসে আইয়া ঢুকতেই বাপি দেখছি মানে একদম মানে ইয়ে হয়ে গেছি, সেন্সেসে বলতে বাপি শেষ শেষ আমার সব শেষ এইভাবে করতেছে। এর মধ্যে আমরা ঢুকে দেখলাম যে যে চুরি করছে তালাটা এইটা বাড়ি মারিয়া ভাঙছে, প্লাস যেখানে চাবি আসিল ওই চাবিটা এইখান থেকে নিয়ে আলমারি, ওই চাবিটা নিয়ে সেটা ওইখান থেকে তালা খুলছে, আলমারি খুলিয়া সব লকার টোকার সব ভাঙিয়ে। পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শনিবার স্মরণ সভার আয়োজন করা হয় কমলপুর সিপিআই মহকুমা কমিটি। এদিন কমলপুর কর্মচারী সমন্বয় পার্টি অফিসে হয় এই স্মরণ সভা। এই সভায় উপস্থিত ছিলেন দলের কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমাদের প্রিয় নেতা সিপিআইএম প্রাক্তন পলিটব্যুরো মেম্বার, পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি এবং সমবেদনা জ্ঞাপন করছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী এবং কন্যার প্রতি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একজন প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা ছিলেন। আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনারা শুনেছেন কমরেড অঞ্জন বিস্তৃত আলোচনা করেছেন। ছাত্র জীবন থেকেই মেধাবী ছাত্র, বিভিন্ন বিতর্ক সভায়, আলোচনা সভায়, সাহিত্য সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করে এই খুব ছাত্র ছিলেন। সেই ছাত্র সময়ে তৎকালীন আমাদের যে ছাত্র নেতৃত্বরা, যুব নেতৃত্বরা ছিলেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।